মানুষের জীবন কি কোনো সময় একরকম থাকে? জীবনধারা কি পাল্টায় না? এখন জীবনধারা যদি পাল্টায়, তবে ইতিহাস নিশ্চয় আমাদের রাখতে হবে। ঠিক এই ধরনের এমন একটি পরিস্থিতি যখন ভারতবর্ষ সারা বাংলা এবং সারা বিশ্ব যখন ঘুরছে এবং আমরা ভয়ে কাতর হয়ে উঠছি, সে সময় একটি নতুন প্রোগ্রাম, একটি নতুন ইতিহাসের প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে সুপ্রিয় মুখার্জি, এবং তার সাথে আমিও থাকছি। প্রোগ্রামের নাম হতে চলেছে অবকাশের ইতিহাস। চোখ রাখুন। নমস্কার, আমি সুপ্রিয় মুখার্জি। আজ থেকে আমাদের নতুন শো অবকাশে ইতিহাস। চোখ রাখুন আমাদের প্রথম পর্বে। আমাদের আজকের গেস্ট হচ্ছেন বোধিসত্ত্ব তরফদার। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ 1427। আর আজকের দিনে আমরা লকডাউনে সবাই ঘরবন্দি হয়ে পড়ে রয়েছি। এটা প্রথম আমার জীবনে যে এরকম নববর্ষের দিনে আমি লকডাউনে বাড়িতে বসে রয়েছি। তো তাও আমরা বসে বসে ভাবলাম, আমি পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার বোধিসত্ত্ব তরফদার। আমার নেবার অ্যাজ ওয়েল অ্যাজ বড় দাদা হিসেবে আমি অনেক সম্মান, ছোট থেকে অনেক কিছু এনার কাছ থেকে জেনেছি এবং আমরা ভালোবেসে বাবুদা বলে ডাকি। তো বাবুদা অ্যাকচুয়ালি ইনি শুধু একজন রাইটারই নন, ইনি একজন ব্যাংকার অ্যাজ ওয়েল অ্যাজ ইনি একজন নেতাজি অ্যাক্টিভিস্ট, সেটাও এনার একটা পরিচয়। তো আমি বাবুদাকে ওয়েলকাম জানাবো আমাদের এই শো, যেটা আমরা প্রথম আজকের দিন থেকে স্টার্ট করছি, অবকাশে ইতিহাস। এটা প্রথম দিন, ফার্স্ট এপিসোড। তো আমরা বাবুদাকে রিকোয়েস্ট করব। নমস্কার সকল বন্ধুদের, এবং থ্যাঙ্কস টু সুপ্রিয়। আমরা সাহেব বলে ডাকি এখানে সকলে ওকে। আর আজকে যদিও সকলকে আমি শুভ নববর্ষের আদর এবং প্রীতি জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু তার সাথে একটি অবসাদের বাতাবরণও রয়েছে আমাদের মধ্যে। তো যেভাবে সাহেব এইমাত্র বলল যে ঠিক এই ধরনের পরিবেশ তো আমরা কোনোদিনও দেখিনি, আর সত্যি সেলিব্রেশনের মুড আমাদের কারোই নেই, তবুও আমরা যেন খুশি হয়ে যেন দিনটা তবুও উদযাপন না করলেও যেন পালন করি, সেইটুকুই শুধু একটি চেষ্টা। এর মধ্যে ও একটি কথা, খুব সুন্দর কথা বলেছে যে অবকাশে ইতিহাস, এটি নতুন একটি কাজ আমরা করতে পারি। তো আমার কথা পরিচিতি দিতে গিয়ে অনেক কিছুই বলে ফেলেছে, আমি এত কিছু করি না। মাঝখানে একবার এনাকে আটকাবো। বাবুদাকে আমি অনেকদিন ধরে মানে দেখছি, ইনি যখন কিছু স্টার্ট করেন, তো ইনি একটা বই রিসেন্টলি লিখেছেন, কিন্তু খুবই মানে দুঃখের বিষয় যে লকডাউনের কারণে উনি ফিজিক্যালি রিলিজ করতে পারছেন না। তো উনি অনলাইনে আর কি ওনাকে রিলিজ করতে চেষ্টা ইবুক হিসেবে যদি করা যায়, বিশেষত নেতাজিকে নিয়ে আর ইন্ডিয়ান হিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টকে নিয়ে সেই বইটা লেখা আছে। আর সকল জনতা, মানে সকল আমার বন্ধুদের বলবো যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু করা বিভিন্ন ডাইরেক্টিভস এই সময়, সেগুলোকে পালন করা, নিজেদেরকে সুস্থ রাখা, বাড়িতে থাকা এবং সমাজকে সুস্থ রাখা। আমরা যেহেতু বাইরে কোথাও বেরোচ্ছি না, আমরা এখানকারই একই এলাকা, একই কমপ্লেক্সের লোক, এই জন্য আমরা মাস্ক পরছি না ঠিকই, কিন্তু বাকি কিছু প্রোটোকল, যেমন ধরুন হাত স্যানিটাইজ করা, তো আমি মনে করি সেটা আমাদের এখন করে নেওয়া উচিত। তারপর স্যানিটাইজারটা আমরা পাশে রেখে দিচ্ছি। এবার মূল পর্বে আসা যাক আস্তে আস্তে। মূল পর্বে আসবো, কিন্তু তার আগে আমি জিজ্ঞেস করবো একটা প্রশ্ন, যে তুমি যে বইটা লিখছো নেতাজির উপরে, তো মানে বইটা একটু যদি শর্টে বলো, যে আমাদের মেইন বিষয় আসার আগে যে কিসের উপরে। বেসিক্যালি বইটার নাম তোমার যেটা হতে চলেছে সেটা হলো ব্যাটল অফ দি ফার ইস্ট। মানে ফার ইস্টে বা সাউথ ইস্ট এশিয়ায় যে আজাদিন ফৌজ বা আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তাদের যে স্ট্রাগল, সেটা ইন্ডিয়ান হিস্ট্রিতে বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হিস্ট্রিতে কতটা ইম্পর্টেন্ট, আমরা এই হিস্ট্রি কোনোদিনই সেভাবে পড়িনি, বা আমাদের হিস্ট্রির বইয়ে সেই জিনিসটা উল্লেখ কোনো সময় সেভাবে ছিল না। আমরা সবসময় দেখে এসেছি অহিংসা এবং সফট পাওয়ার আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, কংগ্রেস আমাদের স্বাধীনতা দিয়েছে। কিন্তু এখন কথা হলো যে যেই সৈন্য দলে 50% বেশি সৈন্য, সেনাবাহিনী বা সৈনিক যারা নিজের প্রাণ দিয়েছে শুধু দেশমাতাকে স্বাধীন করার জন্য, তো সেই স্বাধীনতা কি করে
বিনা ধারক বিনা ঢাল হতে পারে। একদম। তো আমি ভাবি যে একটু ইতিহাসটাকে একটু অন্যরকম ভাবে একটু দেখি না, তো সেটাকে একটু মেলে ধরতে তো অসুবিধা নেই। আর যা বলা হচ্ছে তো সত্যিই বলা হচ্ছে, যিনি প্রাণ দিয়েছেন আর নেতাজি যে সাহসিকতা দেখিয়েছেন সেটা তো তুলনা তো আর এই বিশ্বে নেই, একদমই বিশ্বে নেই, আর ভারতবর্ষের ইতিহাসে তো নেই, ভারতবর্ষের ইতিহাসে নেই। এই বইটা সেটা নেই। আচ্ছা, তো আমরা কামনা করি যাতে খুব তাড়াতাড়ি অনলাইন ওটা রিলিজ করা যায়। Thank you very আজকে much. প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন 3rd মে অব্দি লকডাউন থাকবে। আমরা আশা করছি তারপরে যাতে ওটা রিলিজ ঠিক আছে, বা তার মধ্যে আমি চেষ্টা করছি ওটা আপলোড করার পর যদি অনলাইন অনলাইন যদি করা যেতে পারে তবে হয়তো সবাই হয়তো সেটা হয়তো পড়তে পারবেন, আমার যা মনে হয়। অনলাইন আপনারা পড়ুন, আমাদের ফিজিক্যালি এর জন্য একটু অপেক্ষা করতে হবে। ঠিক। তো আমরা প্রথম প্রশ্ন যেটা বাবুদাকে, সেটা হচ্ছে যে আমি অনেক জায়গায় শুনেছি যে অকবরের সময় থেকে এটা প্রথম স্টার্ট হয়, প্রথম হয় আমাদের বাংলা নববর্ষ। তো অনেকে অকবরকে ক্রেডিট দিয়ে থাকেন, অনেকে আবার মানে যেটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ ভিউ। তো ওনারা বলছেন যে এটা অকবর কিন্তু কখনোই করেনি, এটা রাজা শশাঙ্ক আমাদের প্রথম যিনি বাংলার বঙ্গাব্দের প্রণেতা, ওনাকে বঙ্গাব্দের প্রণেতা হিসেবে অনেকে সম্বোধিত করে থাকে। তো উনি আর কি এটা স্টার্ট করেছিলেন এবং ওনাকে এই ক্রেডিটটা দেওয়া হয়। তো আপনার মতামতটা কি আমি জানতে চাই। তো এখানে তুমি খুবই রাইটলি কথাটা মেনশন করেছো। এখন ধরো বেসিক্যালি দুটো থিওরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হলো, আমরা মোগল সম্রাট আকবরের কথা যদি বলি, তো সেই সময় ট্যাক্স কালেকশন বা কর আদায় করার যে প্রসেসটা ছিল, আর তার সাথে বাংলার যে চাষি বা এদিককার ইস্টার্ন ইন্ডিয়ায় যে চাষের যেটা ধরন বা যে ট্রেন্ডটা ছিল সেই অনুযায়ী, ঠিক সেই অনুযায়ী জিনিসটা মিল ছিল না। তো এখন আকবরই তারপর বলা হয় যে একজন হিন্দু এক্সপার্টের সাথে তিনি দেখা করলেন, যিনি এখানকার হিন্দু ক্যালেন্ডার বা প্রাচীন ভারতীয় ক্যালেন্ডার নিয়ে যিনি এক্সপার্ট সেই বিষয়ে। তো তারা একটা নতুন প্রণয়ন করলো, ক্যালেন্ডার প্রণয়ন করলো, যেটা মোগল সম্রাটরা যেটা ব্যবহার করতেন সেটা ছিল হিজরি ক্যালেন্ডার। আচ্ছা। তো সেটার থেকে একটু আলাদা হবে, অথচ লোকেদের সুবিধা হবে যে সেই সময় ভাড়ার পূর্ণ হবে এবং তারা সুন্দর করে কর আদায় করতে পারবে বা সেই অনুযায়ী চাষিদের অনুযায়ী। এমনকি সেই সময় একটা ট্রেন্ডও চালু হয়েছিল যে সেই সময় বলা হতো ফসলি শাল বলা হতো। ফসলি শাল মানে শালটা এমন ভাবে তৈরি করা হবে যে তার সাথে ফসলের ট্রেন্ডের যেটা মিলবে, বিষয়টা মিলবে। কিন্তু এবার আমরা যদি রাজা ভাস্কর বর্মনের কথা বলি, রাজা ভাস্কর বর্মন না, আমি বলবো সম্রাট ভাস্কর বর্মন, কারণ তিনি ছিলেন বঙ্গের প্রথম ইন্ডিপেন্ডেন্ট রাজা এবং তাকে বলা হতো গৌড়ের সম্রাট। এখন ওনার সাম্রাজ্য ধরুন অ্যারাউন্ড, আমরা বঙ্গাব্দ যে সমস্ত ক্যালকুলেট করছি, অ্যারাউন্ড 593 সি ইংলিশ এরা, বা সেই সময় আমরা 7th সেঞ্চুরি বলতে পারি। এখন সেই সময় ভাস্কর বর্মনের কিন্তু অনেক কিছুরই, ভাস্কর বর্মন সেই সময় বাংলায় অনেক নিয়ম নীতিরই কিন্তু প্রণয়ন তিনি করেছিলেন। আর আমরা যদি বাঁকুড়া বা সেই সমস্ত অঞ্চলের যদি, যেটা আমরা এই কি বলে ছোটানাগপুর প্ল্যাটু যে বলি, সেই সমস্ত এরিয়াতে যে টেরাকোটার কাজ হয়, সেই টেরাকোটার কাজের নিদর্শনও কিন্তু আমরা বুঝতে পারি যে ভাস্কর বর্মন নয়, আপনার এই তোমার এই শশাঙ্কের সময় থেকে কিন্তু সেটা প্রণয়ন হয়েছে বলেই মনে হয়। আরেকটা অ্যাঙ্গেল আমি এখানে জুড়ে দিচ্ছি, যে আমরা যেটা অ্যাসামিজ ক্যালেন্ডারের কথা এটা বলি, অ্যাসামিজ ক্যালেন্ডারও কিন্তু এই একই সময় শুরু হয়। আর আজকে কিন্তু আসামেও কিন্তু নববর্ষ পালিত হচ্ছে অ্যাসামিজ ক্যালেন্ডার। আর আমরা যেটা জানি যে রঙালী বিহু যেটা উদযাপিত হয়, তার সাথে কিন্তু অ্যাসামিজ ক্যালেন্ডারে অ্যাসামিজ নিউ ইয়ারও কিন্তু পালিত হচ্ছে। কারণ ওনারা যেটা বলেন যে কামরূপের রাজা কুমার ভাস্কর বর্মন যেদিন তার রাজ্যাভিষেক হয়েছিল, ঠিক সেই সময় থেকেই অসমীয়া ক্যালেন্ডার শুরু হয় এবং সেটাকে বলা হয় ভাস্করাব্দ। ভাস্কর বর্মন থেকে ভাস্করাব্দ। এবার আমরা আবার শশাঙ্কের কাছে শশাঙ্কের হিস্ট্রিতে ঘুরে যাই। এবার সম্রাট শশাঙ্কের কথা যদি বলতে হয়, তো সেক্ষেত্রে সম্রাট শশাঙ্ক কিন্তু তার রাজ্য বিস্তার করে কামরূপ রাজ্যেও কিন্তু দখল করেছিলেন, কামরূপ রাজ্য নিজের আন্ডারে নিয়েছিলেন। এবার কামরূপ রাজ্যে সেই সময় ছিল বর্মন ডাইনেস্টি। বর্মনদের হারিয়ে কামরূপ রাজ্য তিনি দখল করার পর বর্মনদেরকে উনি কর আদায় করার চিফটেন্স বানিয়ে তিনি রেখেছিলেন। এখন কথা হলো, কিন্তু কুমার ভাস্কর বর্মন যখন তিনি আবার নিজের রাজত্ব ফিরে পেলেন, তারপর বলা হয় যে ওনার থেকেই
অসমীয়া ক্যালেন্ডারটা শুরু হলো। এবার আচ্ছা। সেই সময় যদি অসমীয়া ক্যালেন্ডার শুরু হচ্ছে, তবে বাংলায় তো সেই সময় রাজা শশাঙ্কই রয়েছেন, আর টেরাকোটার কাজও সেই কথা বলছে। তো এই যুক্তি অনুযায়ী যদি আমরা ভাবি সিরিজ অনুযায়ী, তবে কিন্তু আমরা এটা মানতে বাধ্য হব যে শশাঙ্কের সময় থেকেই বঙ্গাব্দ পালিত হচ্ছে। আচ্ছা, মানে এটা অনেকটা ক্লিয়ার হলো তুমি বলাতে, যেহেতু এর আগে মানে এতটা ডিটেলসে আমার জানা ছিল না। একটা জিনিস ছোট্ট আমার যেটা একটু কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে সেই সময় মানে আর অন্যান্য ভারতবর্ষের অন্য রাজারা কারা ছিলেন? যে আমি যেমন বলবো, কিছুক্ষণ আগে যেগুলো আলোচনা হচ্ছিল সম্রাট হর্ষবর্ধনের বিষয়, হ্যাঁ ঠিক আছে, কোন একটা বিষয় আমরা একটু হাসাহাসিও করছিলাম, হর্ষবর্ধনের কথাটা চা খেতে খেতে হর্ষবর্ধনের কথা উঠে আছে। তো সেই সময় হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন ভাস্কর বর্মন, শশাঙ্ক এবং হর্ষবর্ধন। হিউয়েন এর কথা তখনই আমরা পাই, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিস্তৃতি, বৌদ্ধ চিন্তাধারার বিস্তৃতির কথাও সেই সময়। তো সেই সময়টাই ছিল একটা গোল্ডেন পিরিয়ড বলতে গেলে। চারদিকে শুধু প্রসপারিটি, নিশ্চয়ই তার সাথে যে আপনার তোমার সাম্রাজ্য বিস্তারের কথাও হচ্ছে, যুদ্ধ বিগ্রহ চলছে, কিন্তু চারদিকে দেখতে গেলে নর্থ ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, এই মগধ, তারপর গৌড়, আমি উৎকলের কথা বলবো, উড়িষ্যার কথা বলবো, চারদিকে একটা প্রসপারিটি, একটা নতুন চিন্তাধারার কিন্তু সূচনা আমরা সব দিকেই দেখতে পাই। মানে আমি যতটুকু জানি আর কি, যে রাজা শশাঙ্কর একটি বিশাল সেনা ছিল, এবং বাঙালি হিসেবে প্রথম রাজা শশাঙ্কই, এবং এমন নয় যে তিনি ছোটখাটো রাজা ছিলেন, উনি বিশাল একটা মানে সাম্রাজ্য অনেক জায়গায় বিস্তার করতে পেরেছেন। এবং আমি এটাও শুনেছি যে শুধু বাংলায় নয়, মানে উড়িষ্যা, আসাম, এবং আমরা সেই সময় মগধের কথা বলছি, তো মগধ সাম্রাজ্য মানে সবাই আর কি একটা ভীতিতে থাকতো যে ওনার সেনার কিন্তু একটা দাপট ছিল। নিশ্চয়ই দাপটের সেনা ছিল। এমনি তো বাঙালিদের তো কোনো সময় আমরা মার্শাল ক্লাস হিসেবে তো জানি না, এবং সেই হিসেবে আমাদের কোনো খ্যাতিও নেই, বরঞ্চ সেই বিষয়ে আমাদের কিছু বদনামি আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি রাজা শশাঙ্কের, সম্রাট শশাঙ্কের কথা বলি, তবে আমরা দেখবো ওনার কিন্তু বিরাট বড় মানে যেরকম অশ্বারোহী থাকে, সেরকম হাতির মানে হস্তি সেনা কিন্তু একটা ছিল। হাতি এক্স্যাক্টলি কি বাংলায় বলবো আমার ঠিক মাথায় আসছে না কথাটা, কিন্তু অশ্বারোহী যেরকম থাকে সেরকম মানে হাতির সেনা ছিল, বিরাট হস্তি বাহিনী, বিশাল বড় এক হস্তি বাহিনী ছিল, যেটার কথা মগধের কিছু ডকুমেন্টসে, কামরূপের কিছু ডকুমেন্টসে আমরা পাই যে তার সেই বিশাল হস্তি বাহিনীর সাংঘাতিক দাপট ছিল, আর তার জন্য মানে ওই অঞ্চলের সকলেই ভীত সন্ত্রস্ত ছিল। তো মানে একটা গর্বের বিষয় যে বাঙালি হিসেবে আমাদের একজন রাজা ছিলেন যার মানে এত বিশাল হস্তি বাহিনী, এবং তার সেই দাপটটা ছিল যে শুধু বাংলায় নয়, বরং পুরো পূর্ব ভারতে একটা মানে ভীতি ছিল ওনার, এবং ওনার নাম ডাক ছিল, ওনার হস্তি বাহিনীর একটা নাম ডাক ছিল। তো অবশ্যই শুনলে খুব ভালো লাগে। বাঙালিরা শুধু লিখতেই পারে না, গান গাইতেই পারে না, যুদ্ধ করতে পারে, হাতিতে চড়ে যুদ্ধ করতে পারে। তো খুব ভালো, মানে নতুন অনেক কিছু জানা যাচ্ছে। নেক্সট যেটা আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে, হচ্ছে এই আমরা দেখেছি যে কৃষ্ণনগর এবং তোমার নদিয়া সেই অঞ্চলে কিছু কিছু মানে কিছু বলবো না, মানে এটা ওই অঞ্চল পুরোটাই সব ব্যবসায়ী এটাকে মেনটেন করে যে পয়লা বৈশাখের দিনে তারা হাল খাতা করে। তো সেই কনসেপ্টটা কবে থেকে স্টার্ট হয়? সেটাও কি রাজা শশাঙ্কের সময় থেকে? আমরা বলতে পারি জিনিসটা, কিন্তু কথাটা এর সাথে রাজা শশাঙ্কের তেমন আমরা কোনো ডাইরেক্ট রিলেশন দেখতে পাই না। প্রথম কথা হলো, যেমন নর্থ ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়া আমরা দেখি যে দিওয়ালির সময় তারা হালখাতা করে, নতুন করে সবকিছু শুরু করে। ঠিক সেইভাবেই বাঙালিদের চেতনায় এই যে নববর্ষ এবং তার উদযাপনটা এইভাবে আমাদের মধ্যে বসে গেছে। এটা কিন্তু কোনো ধার্মিক দিন কিন্তু নয়, কিন্তু প্রথম কথা যে এর সাথে আমরা কিন্তু আমাদের ধার্মিক চিন্তাধারা, আধ্যাত্মিক ঠিক বলবো না, ধার্মিক চিন্তাধারা বা আমাদের জীবনধারার সাথে এটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেল। যেমন আমরা যেমন পৌষ সংক্রান্তির সময়, এটাও কোনো ধার্মিক সময় না, কিন্তু সেই সময় আমাদের ভাড়া পূর্ণ হয়ে থাকে। আমরা কিন্তু সেই সময় পিঠে তৈরি করি, আর পিঠে বানিয়ে আমরা কিন্তু প্রথম নিবেদন কিন্তু ঠাকুরকেই করছি, ঠিক আছে।
এখন সেই সময় যারা নিজের নিজের ধর্ম তারা পালন করছে, পৌষ পার্বণ তারা করছে, প্রত্যেক ধর্মাবলম্বী লোক যারা বাংলায় রয়েছেন বা বাংলা আগে থেকে ছিলেন, সে হিন্দু হোক কি মুসলমান হোক কি যেই ধর্মেরই হোক, তারা কিন্তু নিজের নিজের মতো করে পৌষ পার্বণ করছে। তো এর সাথে কিন্তু টেকনিক্যালি ধর্ম বা অন্য রীতিনীতির সম্পর্ক নেই, কিন্তু এটা আমাদের চেতনায়, আমাদের মানুষে যে আপনার যে তোমার এটা একটা ইম্পর্টেন্ট দিন, সেই হিসেবে কিন্তু সেটাকে আমরা কিন্তু মেনে নিয়েছি। যেমন গৃহপ্রবেশের সময় যদি কোনো গৃহপ্রবেশের দিন, সেদিন গৃহপ্রবেশের নির্দিষ্ট কিছু দিন থাকে আমাদের পাঞ্জিতে, কিন্তু সেই পঞ্জিকার গৃহপ্রবেশের দিন যদি আমরা নাও পাই, তবুও নববর্ষ কিন্তু খুব সুন্দর দিন গৃহপ্রবেশের জন্য। তো এইভাবেই কিন্তু আমরা সেই সমস্ত জিনিসকে কিন্তু মেনে নিয়েছি। এমন কৃষ্ণনগরের কথা যেরকম তুমি বললে, চন্দননগরের কথা তুমি বললে, ঠিক সেটাই আমি বলবো, এই একচালায় দুর্গা প্রতিমাকে নিয়ে এসে সকলকে একসাথে পুজো করা, যে লক্ষ্মী সরস্বতী। আমরা কিন্তু কোনো রিলিজিয়াস স্ক্রিপচারে, শাস্ত্রে কিন্তু আমরা সেইভাবে লক্ষ্মী সরস্বতীকে মা দুর্গা বা পার্বতীর কন্যা হিসাবে কিন্তু আমরা পাই না। আমরা কিন্তু গণেশ আর কার্তিকই তার পুত্র হিসাবে পাই, কিন্তু সেই হিসাবে তারাও একসাথে এক চালার মধ্যে তাদেরও পুজো হচ্ছে তাদের দুই কন্যা রূপে। এবং মা দুর্গা বাপের বাড়িতে যাচ্ছেন সে সময়, তো সেই জিনিসগুলো কিন্তু একচালায় পুজোর নিয়ম কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেছিল। তো সেটা সেইভাবেই এই রীতিটা আমাদের ধর্মের সাথে আমাদের সাথে মিশে গেল। আমরা বাঙালিরা কিন্তু এই বিষয়ে খুব এক্সপার্ট। কোন একটা বিষয়কে আমরা এতটা উল্লেখযোগ্য করে তুলি যে সেটা কখন যে আমাদের রক্ত এবং মনের সাথে, তার সাথে আত্মার সাথে মিশে গিয়ে আপন হয়ে যায়, আমরা ঠিক বলতে পারি না। ঠিক এইভাবে নববর্ষকে ইম্পর্টেন্সের চূড়ান্ত লেভেলে নিয়ে গিয়ে ঠিক সেইভাবে বিভিন্ন কাজকর্ম শুরু করা, শুভ কাজ শুরু করা, ঠিক সেইভাবে হালখাতার কাজ করা বিজনেসম্যানের। সেই হালখাতার সঙ্গে সঙ্গে মানে এই লক্ষ্মী গণেশের যে পুজোটা আমরা দেখেছি যে অল ওভার ইন্ডিয়ায়, বিশেষ করে নর্থ ইন্ডিয়া যদি আমরা কথা বলি, যে নর্থ ইন্ডিয়াতে লক্ষ্মী গণেশের পুজো ঠিক দিওয়ালির সময় হয়, কালী পুজোর সময়। যেদিনকে আমরা কালী পুজো করি সেদিনকে কিন্তু নর্থ ইন্ডিয়াতে লক্ষ্মী এবং গণেশের পুজো একসাথে ওরা করে থাকে। একদম ঠিক। তো সেটা কিন্তু এখানে আমরা পয়লা বৈশাখের দিন করি। তো এই ডিফারেন্সটা মানে একই দেশের মধ্যে একই ধর্ম আমরা পালন করছি, তাও দুটো আলাদা আলাদা দিনে পুজো হচ্ছে। বেসিক কথাটা হলো যে আমাদের ধর্ম এখন হয়তো ধর্ম পালন করার দিক দিয়ে হয়তো আমরা দেখবো যে ভারতবর্ষে বেশ কয়েকটি ধর্ম রয়েছে, কিন্তু আমরা যদি এথনিসিটি হিসেবে দেখি বা জাতিগত হিসাবে দেখি, ভাষাভাষীর দিক দিয়ে দেখি, তো সেই দিক দিয়ে কিন্তু সারা ভারতবর্ষ কিন্তু বৈচিত্র্যময়। এর জন্য যেহেতু বৈচিত্র্যময়, তো তার জন্য আমাদের বাংলাতেই যেমন কত ডিভিশন, কত ভাগ, কত মান্যতা রয়েছে, তো সের জন্য আমাদের একই জিনিস একটু আলাদা আলাদা ভাবে করাটা আমরা সবসময় দেখি। এখন মা লক্ষ্মী এবং গণেশ বাবা দুজনেই কিন্তু সারা ভারতবর্ষে they are very iconic. They are actually very iconic. আমরা যদি ধার্মিক সেন্সে নাও দেখি, সাহিত্যিক সেন্সে দেখো, রিচুয়ালস এর সেন্সে তুমি দেখো, তো তারা কিন্তু অনেক পৌরাণিক ফিগার। আর গণেশ হচ্ছেন ঋদ্ধি সিদ্ধিদাতা, আর সেখানে লক্ষ্মী পুজো করলে আমরা জানি সেখানে ধন প্রাপ্তি হয়। তো সেখানে শুভ বিষয়টাও থাকুক, আবার তার সাথে ধনও থাকুক। তো সেই দিক দিয়ে সেটা তো ব্যবসায়ীদের জন্য সবসময় অ্যাট্রাকশনের বিষয়। এখন লিটারেরি কাজ যারা করছেন তাদের যেরকম মা সরস্বতী বেশি ইম্পর্টেন্ট, তো সেইখানে যারা ব্যবসা করছেন তো তার সাথে ধন এবং শুভারম্ভ দুটোই খুব ইম্পর্টেন্ট। তো দুটো মিলেই গণেশ বাবা এবং মা লক্ষ্মী দুজনেই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, অনেক ধন্যবাদ। এখানে আমার একটা কথা মনে পড়লো যে প্রত্যেক বছরই আমরা সবাই জানি যারা কলকাতায় থাকি যে এই সময়টা হচ্ছে ব্যবসায়ীদের জন্য পুরনো যা পাওনা টাকা বাকি আছে সেগুলো কালেক্ট করার সময়। এবং অনেক হকার আছেন যারা এই 3-4 মাস যা অর্জন করেন, এই চৈত্র মাসের যা বিক্রি হয়, ওনাদের চৈত্র সেলের যা সেল হয়, মেনলি আমরা যদি বলি পুরনো কলকাতায় হক মার্কেট, নিউ মার্কেট এবং হাতিবাগান এই এলাকাগুলিতে, তারা কিন্তু সেই রোজগারটা দিয়ে প্রায় মানে সারা বছরই সেটা জমিয়ে চালাবার চেষ্টা করে, অনেকটা একটা ব্যাকআপ মানি হিসেবে থাকে। তো সেইটা কিন্তু এবারে লকডাউনের কারণে তারা লস করছে। মানে পয়লা বৈশাখটা তাদের জন্য একদমই মানে আনন্দময় নয়। তো উৎসব মুখর আর উৎসব পাগল বাঙালিদের যে ধরো বিষয়ের কথাটা, যে আমার যদি প্রয়োজন না থাকে জামা কাপড়ের, তবুও যদি আমি বাইরে গিয়ে দেখি যে চৈত্র সেল লেগে রয়েছে, তো কিছু একটা দেখলে তো কিনে নেবো। তো এই জিনিসটা যেমন আমরা মনে করছি যে হয়তো
অপ্রয়োজনীয় কিছু যে কোনো একটা জিনিস কিনতে যাচ্ছি বা কিনতে চলেছি বা আমরা কিনি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ইকোনমির জন্য বা ওই ধরনের শ্রেণীর লোকেদের জন্য যারা এই কাজের উপর বেস করে তাদের জীবিকা চালাচ্ছেন, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন কিন্তু সেই উৎসবের মেজাজটাও আর থাকলো না, আর তাদের ব্যবসাটাও আর থাকলো না। তো এটা তো সত্যি চিন্তার বিষয় যে সব লোকেরা কি করে তাদের জীবন ধারণ করবে, তো খুবই চিন্তার বিষয়। এবং মানে তুমি যদি মনে করো গত বছর আমাদের আমাদের কাছাকাছি যে বাজারটা রয়েছে সেখানে প্রায় লোকের ভিড় পা রাখার জায়গা নেই। গত বছরে আমার মনে আছে সেখানে মানে আমাদের মধ্যমগ্রাম বাজারে পা রাখার জায়গা নেই, এত ভিড়। সেই জায়গায় এখন সেই ব্যবসাটা যেটা হওয়ার ছিল সেটা হলো না। বা মেনলি যদি আমরা বলি ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যে যারা রেস্টুরেন্ট চালান, যারা হোটেল চালাচ্ছেন, তাদের কিন্তু একটা বিশাল লস, যেটা হয়তো মানে আগামী 1 বছর লেগে যাবে বা কতদিন লাগবে সত্যি প্রেডিক্ট করা মুশকিল। আমি এমনিও যেমন অফিস যাচ্ছি, কারণ আমি ব্যাংকার হিসেবে এসেনশিয়াল সার্ভিসেসে রয়েছি, আমাকে অফিস যেতেই হয়, তো সেদিকেও আমি দেখছি যে লোকের অবস্থা মানে সত্যি চিন্তনীয়। তো হোপ যে আমরা খুব তাড়াতাড়ি কবল থেকে মানে বেরিয়ে আসতে পারি। সো নেক্সট আমাদের বিষয়ে আমরা ফিরে আসি। আমাদের নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে শুধু আমাদের পশ্চিম বাংলাই নয়, আমরা উড়িষ্যাতেও দেখেছি যে নর্দার্ন উড়িষ্যা, আসামের যারা বাঙালি রয়েছেন তারা বেসিক্যালি এটা করেন। এছাড়া বাংলাদেশ পুরোপুরি আমাদের এই পয়লা বৈশাখটাকে উৎসব হিসেবে পালন করা হয় বাংলাদেশে এবং ত্রিপুরাতে। তো এই মানে একটা বিশাল পোর্শন এবং মানে অনেক অনেক কোটি কোটি লোকজন এটা প্রথম মানে ফার্স্ট ডে অফ দ্য ইয়ার হিসেবে পালন করছে। তো সেটাকে যদি মানে এই অ্যাঙ্গেলটা কোথায় গেল যে শুধু এখানকার লোকজনই নয়, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় কি করে এই মেসেজটা গেল? বা না, এখন কথা হলো যে বেসিক্যালি বাঙালি কমিউনিটি তো অনেক জায়গাতেই ছড়িয়ে রয়েছে, বাঙালি ডায়াসপোরা বা বাঙালি কমিউনিটির লোকেরা। কারণ আমরা জানি যে যদি আমরা সিঙ্গেল ভাষাভাষী হিসেবে যদি দেখি, তো সিঙ্গেল এথনিসিটির দিক দিয়ে দেখতে গেলে হান চাইনিজদের পরেই কিন্তু বাঙালিরা হচ্ছে সবচেয়ে বড় সিঙ্গেল এথনিক গ্রুপ সারা বিশ্বে। তো এখন যেখানেই বাঙালিরা ছড়িয়ে রয়েছে সেই সব জায়গাতেই কিন্তু এই দিনটার সেলিব্রেশন হয়। বাংলাদেশের কথা যেহেতু উল্লেখ করলো, তো একটা ইম্পর্টেন্ট কথা বলবো যে ইউনেস্কো কিন্তু 2016-তে রিকগনাইজ করেছে এই পয়লা বৈশাখের যে উদযাপন বাংলাদেশে এটি হয়। ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ডিপার্টমেন্ট এই জিনিসটাকে তুলে ধরেছিল বিশ্বের প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে এই দিনটাকে ইউনেস্কো রিকগনিশন করেছে, সেটা আমাদের বাঙালি হিসেবে একটা গর্বের দিন। আর দ্বিতীয় কথা হলো বাংলাদেশি সেলিব্রেশনের কথা যদি বলবো, তবে দেখতে হবে যে আমাদের এক এক সময় কি হয়, আমরা আমাদের বঙ্গাব্দ ক্যালেন্ডার অনুযায়ী যে এক এক সময় নববর্ষ বা পয়লা বৈশাখ পরে 15 তারিখ এপ্রিলে, অনেক সময় পরে 14 তারিখ। এবার যেমন 14 তারিখ পড়েছে, কিন্তু বাংলাদেশে যদিও একই ক্যালেন্ডার বা বঙ্গাব্দই ফলো করা হচ্ছে, কিন্তু তবুও আমাদের যেরকম 32 দিনেও মাস থাকে, ওনারা সেই জিনিসটা কিছু মডিফিকেশন করেছেন। 32 দিনের মাসটা তুলে দেওয়ার জন্য কিছু মডিফিকেশন হয়েছে বঙ্গাব্দ ক্যালেন্ডারে, এবং প্রতিবারই ওনাদের এর জন্য পয়লা বৈশাখটা প্রতিবারই এপ্রিল মাসের 14 তারিখই পড়ে। মানে আমাদের হতে পারে এরকমও হচ্ছে যে পশ্চিম বাংলায় বা অন্য জায়গায় থাকা বাঙালিরা যারা পুরনো বঙ্গাব্দ ক্যালেন্ডার ফলো করছেন, একই ক্যালেন্ডার হলেও তারা হয়তো 15 তারিখ সেলিব্রেট করছেন পয়লা বৈশাখ, অথচ বাংলাদেশে উপস্থিত লোকেরা হয়তো একই ক্যালেন্ডারকে হয়তো 14 তারিখ সেলিব্রেট করছেন। এবার উড়িষ্যা বা বিভিন্ন জায়গায় থাকা বাঙালিরা তো এই দিন তো সেলিব্রেট করছি বাঙালি হিসেবে। তাছাড়া আসামের কথা আমি যেরকম আগেও বলেছি, আসামে বেসিক্যালি এই সময়টা রঙালী বিহু হিসেবে ওনারা সেলিব্রেট করেন। আর ওখানে থাকা বাঙালিরা তো বঙ্গাব্দের প্রথম দিন তো সেলিব্রেট, বঙ্গাব্দের প্রথম দিন মানে বঙ্গাব্দের নতুন বছরের প্রথম দিন তো সেলিব্রেট করছেনই, তাছাড়া সেটা অ্যাসামিজ ক্যালেন্ডারেরও প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন। তো ওনারাও সেটাকে অসমীয়া ক্যালেন্ডারের ফার্স্ট ডে হিসেবে ওনারাও সেলিব্রেট করেন। যেভাবে আমরা দেখছি সাউথ ইন্ডিয়াতেও সেলিব্রেশন হয়, ঠিক সেভাবে বৈশাখী যেটা পাঞ্জাবে সেখানেও সেলিব্রেশন হয়। তো সেইভাবে আমরা কিন্তু এই দিনটাকে বৈশাখ মাসের প্রথম দিনকে, সেটা হয়তো অন্য কোনো ক্যালেন্ডারে হয়তো প্রথম মাস নাও হতে পারে, ভারতবর্ষে মানে মানা অন্য ক্যালেন্ডারে হয়তো প্রথম
মাস নাও হতে পারে, কিন্তু বৈশাখ মাসের প্রথম দিনটা প্রায় বেশিরভাগই প্রাচীন ক্যালেন্ডার ভারতবর্ষে যারা ফলো করছে ভারতীয় ক্যালেন্ডার, সেটা কিন্তু ইম্পর্টেন্ট দিন তো বটে সবার জন্য, নিজের মতো। নিজের মতো করে, একদমই। তো এই যে তুমি এই কথাটা বললে নিজের মতো করে, তো নিজের মতো করে সেলিব্রেশন আমরা করছি, আবার আসামিজরা করছে। তো সেলিব্রেশন মানেই হচ্ছে খাওয়া দাওয়া। একদম ঠিক, যে পয়লা বৈশাখে খাওয়া দাওয়া না হলে কিন্তু জমে না। একদম ঠিক। তো আমাদের খাওয়া দাওয়া এবং মানে আসামিজদের খাওয়া দাওয়া এবং সেলিব্রেশন, সেটার মধ্যে যদি একটু ডিফারেন্সিয়েট করে। সেলিব্রেশনে একটু এমনিতে বেসিক্যালি আমাদের আর অসমীয়া লোকেদের খাওয়ার ইয়েতে বিশেষ পার্থক্য কিন্তু নেই। আমরা ধরুন হয়তো একটু মশলা টসলা একটু বেশি খাই, আর সেই দিক দিয়ে ওনারা হয়তো একটু লাইট খাওয়ার পছন্দ করেন, কিন্তু বেসিক্যালি যেমন ধরো যে বাড়িতে তৈরি পিঠে, আমরাও পিঠে তৈরি করি, ওনারাও পিঠে তৈরি করেন। তো এখানে প্রথম অনেক পিঠে প্রিপারেশনের ধরনে আমাদের আবার মিলও আছে আবার অমিলও আছে। সেই কিন্তু তাছাড়াও কয়েকটা জিনিস যেমন খুবই ইম্পর্টেন্ট, যেমন নারকেল, তার সাথে তিল, তারপর যেমন চালের গুঁড়ো, এই ধরনের জিনিসের ব্যবহার মানে বাঙালি কালচারও হচ্ছে, তার সাথে আবার অসমীয়া কালচারও হচ্ছে। এবার ওদের মধ্যে যেমন ওনাদের মধ্যে যেমন আমরা দেখি যে হুকান পিঠা বলে একটা বিশেষ হুকান পিঠা বলে বিশেষ ধরনের পিঠে রয়েছে, যেটার উপরে আমাদের পাটিসাপটার মধ্যে অনেকটা দেখতে, ভেতরে নারকেল বা তিলের স্টাফিং থাকে এবং উপরটা শুকনো থাকে। তো ওটাও খেতে টেরিফিক টেস্টি। তো ওনাদের যে ডেলিকেসিস, তো সেগুলো যথেষ্ট টেস্টি এবং ঠিক সেইভাবেই। এবং আজকাল তো আমি বলবো যে অসমীয়া লোকেরাও পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং নিজেদের ডেলিকেসি এবং নিজেদের কালচারের কথা সবাইকে জানাচ্ছেন। তো সেই দিক দিয়ে আমরা এটাই বলতে পারি যে এখন সত্যি বিশ্ববিখ্যাত ডেলিকেসিস আমরা বলতে পারি। বাঙালিদের তো অবশ্যই, এবং ওনাদেরও অবশ্যই বলতে হয় যে সত্যি খুব সুন্দর। খাওয়া দাওয়ার কথা উঠলে অনেক সময় মনে হয় মানে যে বাড়িতে এখন আমরা সবাই লকডাউনে বন্ধ হয়ে রয়েছি, তো খাওয়া দাওয়াটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা যখন বাইরে বেরোই সারাদিন আমাদের নানা রকম কাজে নানা রকম এতে কেটে যায়। বাড়িতে থাকলে যখন এখন তো আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে, আমি যেহেতু একটা মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করি, তো কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় যে না একটু খেয়ে আসি কিছু, বা খাওয়ার সময় হয়ে গেছে, এবার মা দুপুরবেলা কি বানিয়েছে একটু খাই। তো বাঙালিদের খাওয়া দাওয়া ব্যাপারটা কিন্তু একটা বিশাল আছে। আমরা অ্যাকচুয়ালি বিরতি পছন্দ করি, তো বিরতি আর প্রতিটা বিরতিতে কিছু না কিছু একটা জলযোগ চাই। একদম। তো অনেক অনেক বাবুদাকে ধন্যবাদ, এবং আমি আজকে এনাকে আরেকটা রিকোয়েস্ট করবো। আচ্ছা, মাঝখানে একটা জিনিস যেটা বলা আমার মনে হয় প্রয়োজন, যে এনার একটা বাচ্চাদের ছড়া এবং বাচ্চাদের কিশোর গল্প ইনি একটি বই লিখেছেন, এবং পাঁচু মামা বলে যে পাঁচু মামার উপাখ্যান, ঠিক মনে করিয়েছ। তো এই পাঁচু মামার উপাখ্যান, পাঁচু মামা যিনি ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি পাঁচু মামা, তো উনিও খেতে খুব ভালোবাসে, অনেক রকম খাবার দাবার খেতে ভালোবাসে। তো পাঁচু মামার ক্যারেক্টারও বেসিক্যালি আমি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক চুজ করেছিলাম, এবং পাঁচু মামা একটি কাল্পনিক ক্যারেক্টার, যে সেই প্রতিটা টপিকের রিলেটেড কিছু ছড়া রয়েছে আর তার সাথে ডেসক্রিপশন আছে। তো সেইভাবে অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটার উপর ফোকাস করি, পরে ছড়ার কনসেপ্টটা আমার মাথায় আসে। তো তার মধ্যে যেমন আর কিছু সিরিয়াস নোটসও রয়েছে, যেমন ওখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমরা যেরকম ন্যাশনাল অ্যান্থেমের কথা বলতে গেলে আমরা জনগণ মন আর বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম সোনার বাংলার কথা আমরা জানি, কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না যে সাম্বার কুমার আপনার শ্রীলঙ্কার একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন, এবং তিনি কিন্তু ডিসাইপল ছিলেন রবি ঠাকুরের শান্তিনিকেতনে। আর শ্রীলঙ্কার যে ন্যাশনাল অ্যান্থেম শ্রীলঙ্কা মাতা, সেটার কিন্তু সুর কিন্তু অবিকল রবীন্দ্রসঙ্গীতের মতোই। এই বিষয়গুলো কিন্তু ওখানে ওই বইয়ে কিন্তু মেনশন রয়েছে। তো পাঁচু মামা যদিও একটি কমিক ক্যারেক্টার, কিন্তু সবই কিন্তু কমিক অ্যাসপেক্ট পুরোটা কিন্তু ছিল না, কিছু সিরিয়াস বিষয় ছিল। একদমই। বাচ্চাদের খুব ভালো লেগেছে, এবং শুধু ভালো লাগাই না, মানে বাচ্চারা একটা এন্টারটেনমেন্টের সঙ্গে সঙ্গে একটা ব্যাক এন্ড থেকে ওরা একটা ইনফরমেশন পেয়েছে, মানে একটা নলেজ পেয়েছে, সেটাই চেষ্টা করেছে, হাসির ছলে আর কি ইনফরমেশন চেষ্টা। তো গুণগত মানের দিক দিয়ে কবিতা তো সেরকম গুণগত মানের দিক দিয়ে উন্নত ছিল না, আমি নিজেই স্বীকার করি,
কিন্তু যে চেষ্টাটা আমি করেছি একটা ডেসক্রিপশন দিয়ে, একটা বিবরণ দিয়ে ছোটদের কিছু একটা জানানো, আমি মনে করি সেই চেষ্টাটা আমার একটা সৎ চেষ্টা ছিল, আমি মনে করি। এবং মানে বাবুদা সেমিনারও অনেক করেছে। এবার তোমাদের ইনস্টিটিউট একটা করেছে। হ্যাঁ, আমাদের ইনস্টিটিউটেও করেছে এবং আরো এক দু জায়গায় আমরা করেছি, যার জন্য একটা প্রবলেম হয় আমাদের যে বাইরে যখন আমরা সেমিনার করি তো আপনি বলে কথা বলতে হয়, আর যখন আমরা ঘরে ক্যাজুয়ালি কথা বলি তখন তুমি বলে বলি। এই একটা মানে ব্যাপারটা ঠিক আপনি জিনিসটা আসে না, কিন্তু আবার মাঝে মাঝে নিয়ে আসতে হয় যখন আমরা মানে সেই জায়গায় যাই যেখানে হয়তো তুমি ইউজ করাটা ঠিক হবে না, তখন আপনি ইউজ করতে হবে। একদম। তো আজকে অনেক অনেক ধন্যবাদ বাবুদাকে ডিসকাশনটার জন্য। তো আশা করছি যে আমরা শ্রোতা বন্ধুদের জন্য আগেও এরকম ভিডিও নিয়ে আসবো, এবং আপনারা অনেক ইনফরমেশন আজকে পেয়েছেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং অবকাশে ইতিহাস চলতেই থাকবে। সো স্টে সেফ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।